এবং কল্যাণী হরিণঘাটাও 30%-এর নিচে। টোটালি শিডিউল কাস্ট আমাদের হতে পারে ওই বনগাঁ লোকসভা কেন্দ্রে 42-43-45% হতে পারে, এর বেশি হবে না। এখন মতুয়াদের 95% হচ্ছে নমশূদ্র কমিউনিটি থেকে আসা, 95%, আর 5% হচ্ছে খণ্ডপন্থীয় এবং আদার্স কমিউনিটি থেকে আসা। মতুয়া মানেই সব নমশূদ্র নয়, নমশূদ্রদের একটা বড় অংশ মতুয়া, এটা ঠিক। তাহলে এই যে পপুলেশন, এই যে আমি পরিসংখ্যান দিলাম, এই পরিসংখ্যান অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁ পার্লামেন্ট কেন্দ্রে 10% মতন মতুয়া আছে, অর্থাৎ নমশূদ্র হলেই তারা সব মতুয়া নয়। তারা কেউ কালী ভক্ত আছে, কেউ কৃষ্ণ ভক্ত আছে, কেউ চৈতন্যের ভক্ত আছে, বৈষ্ণব আছে। তো এটাকে নিয়ে একটা ভুল অপব্যাখ্যা হচ্ছে, এটাকে বোঝার দরকার। আমি নিশ্চিত মতুয়াদের ভোট আছে, একটা ভোটেরও গুরুত্ব আছে, একটা ভোটও কেউ জিততে পারে। কিন্তু এই যে অনেকদিন যাবত সাংবাদিক বন্ধুদের বিষয়টিকে বলবো যে আরো গভীরে এর পর্যালোচনা করা দরকার আপনাদের। এবং এই যে যারা এই রিপোর্ট করছে যে 61% ভোট মতুয়াদের, একটা জায়গায় দেখা, বরং আমি বলবো যে এই আমাদের জেলাতে মাইনরিটিরা অনেক বেশি পরিমাণ আছে। যেরকম বেঙ্গলগঞ্জে 55% 2001 সালের রিপোর্টে, যেরকম বসিরহাটে 63%, নর্থে বসিরহাট, সাউথে 45%, দেগঙ্গায় 62%, বাগুলিয়ায় 63%, আমডাঙ্গায় 53%। তো এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম যে এই যে যার একটা অপব্যাখ্যা হচ্ছে, এই বিষয়টিকে মানুষকে জানানো দরকার। আর এছাড়া বলবো যে এই যে জেলখানার যে পরিসংখ্যান দিলাম, এই পরিসংখ্যানের সাথে একথাও বলতে চাই যে জেলখানায় যারা আছে আমরা অনুসন্ধান করে দেখেছি এর বেশিরভাগ অংশ মাইনরিটি, মুসলমান সম্প্রদায়ের লোক আর শিডিউল কাস্ট তপশিলি সম্প্রদায়ের লোক। কেন এমনটা হয়, বিষয়টিকেও পর্যালোচনা করার দরকার, এর গভীরে যাওয়ার দরকার। আমি বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম। আর সর্বশেষ বিষয় আমি রাখছি যে মমতা ব্যানার্জি এবং তার দলবল বলে বেড়াচ্ছেন যে ওরা সব সিটিজেনশিপের কাজ অন্যান্য সমস্যা করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে জ্যোতিপ্রিয় মল্লিক যখন জায়গাটা রেখেছে তখন 375 জনের একটা তালিকা দিয়েছিল। সেই তালিকাটা মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকার সাংমা ছিলেন তখন, সেই সময় ছুড়ে মারে তার গায়ে, এবং পরবর্তীকালে এই তালিকা ধরে এদেরকে গ্রেফতার করা হয়। সেই সময় তিনি বিজেপির সাথে ছিলেন, মমতা ব্যানার্জি বিজেপির সাথে ছিলেন। বিজেপির সাথে থেকে 3 সালে এই কালা কানুন পাস করেছিলেন। এখন তিনি মতুয়া হয়ে গেছেন, মতুয়া ফর্ম ফিল আপ করেছেন, মতুয়া ধর্মে তিনি দীক্ষিত হয়েছেন। তিনি যে কোন ধর্মে দীক্ষিত আর এত বহুরূপী তাকে চেনা মুশকিল। তিনি শুধু মতুয়া নয়, তিনি আপনারা দেখেছেন যে কলকাতা সহ শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় ছবিতে দেখা যায় ইফতার পার্টিতে তিনি অংশগ্রহণ করছেন, একটা ওড়না বা চাদর মাথায় তিনি দোয়া করছেন। রোজার সময়, নামাজের সময় দেখেছেন এই ছবি, কারণ না দেখা নয়। ফুরফুরার শরীফের সাহেবরা বলছেন যে আমাদের কাছে এইরকম লাগে বিষয়টা, যে আমাদের রাজ্যে তো এইরকম নয়। দুর্গাপূজার সার্বজনীন হয়েছে, ঈদ আজকে সার্বজনীন, আমাদের মেলামেশা উৎসব সবটা একসাথে করি। কিন্তু একজন হিন্দুর বাড়িতে একজন মৌলবীর যেতে গেলে তার টুপি পরা আছে কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে আছে তাতে কোনো অসুবিধা নেই,
হিন্দুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে বা নিমন্ত্রণ করলে গেলে সেখানে যে একটা বইকে সেই দাঁড়িয়ে আর টুপির উপর দিয়ে একটা বইতে পড়ে যদি অনুষ্ঠানে যায় তাহলে যেরকম হিন্দুদের লাগবে, মুসলমানদের কাছে এই যে ড্রেস ধারণ করছেন বহুরূপী দিদিমণি, তাতে করে মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষদের মধ্যে তারা কষ্ট পায়, এই শ্রম তারা দেখতে চায় না। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করে আনছি যে আপনাদের সবটা বলার সম্ভব হলো না। আমরা প্রেস নোট দিয়েছি, এখানে আর একটা প্রেস নোটও আছে, ইংরেজি বাংলা দুটো ভাষাতেই আছে। সবটা বলার নাগরিকরা রয়েছেন, মহেন্দ্রবাবু দু একটা কথা বলবেন। আমরা চাই যে কথাগুলো বললাম যে অনতিবিলম্বে এই নাগরিকত্বের সমাধান হোক এবং এই মতুয়াদের নিয়ে যে ঠেলাঠেলি চলছে, যা করছে ব্রাহ্মণ্যবাদীরা, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদী দলগুলো, RSS এর মতন রাজনীতি, যার সাথে তৃণমূল কংগ্রেস সবসময় যুক্ত, যার জেনেটিক সম্পর্ক রয়েছে বলা যায়, স্বাভাবিকভাবে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হরিচাঁদ গুরুচাঁদ রিসার্চ ফাউন্ডেশনের মধ্যে দিয়ে দলিত মৌখিক মানুষের মুক্তির জন্য কাজ হবে, গবেষণা হবে, সেই কাজ শুরু করতে পেরেছি আমরা। আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন শান্তিটা আপনাদের সামনে প্রাক্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। কয়েকদিন আগে দারুণ বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ আমরা সেই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তার নাম হচ্ছে মীরা বার্বিকার দুটো। তিনি আমার কাছে এসেছিলেন হঠাৎ আমার বাড়িতে। তিনি বললেন যে আমি উপস্থিতি নিয়ে রিসার্চ করছি এবং আমি একটা সম্বন্ধে জানতে পেরেছি বিশ্বের সর্বাধিক উদ্বাস্তু আসছে বাঙালি উদ্বাস্তু, যারা মূলত পশ্চিমবঙ্গের এবং ভারতের বিভিন্ন জায়গায় বসবাস করে। এবং আমি এও জেনেছি যে উদ্বাস্তু সম্পর্কে সবথেকে ওয়াকিবহাল ব্যক্তি হচ্ছে আপনি। সেই জন্য আমার রিসার্চ তাদের সুবিধার জন্য আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আমি বার্লিন থেকে এই করে দেখেছি। আমার সাথে 3-4 ঘন্টা আলোচনা হলো, তিনি নোট করে নিলেন, আমার কাছে কিছু বই ছিল তার থেকে করে নিলেন। এই জন্য আমাদের প্রথম কথা, বুধবাস্তু জীবনের মর্মপ্রদান, এই মর্মপ্রদান দূরীভূত করবার জন্য আমাদের সকলের পক্ষ থেকে পরিস্থিতি থাকা দরকার। এই প্রশ্নে একটা উল্লেখ করি, আজকে 2003 সালের নাগরিকত্ব আইন, যেটা বিজেপি সরকার পাস করেছিল, এনডিএ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার মন্ত্রী ছিলেন, 2003 সালের 28 ডিসেম্বর তারিখে সেটা রাজ্যসভা পেশ করা হয়, তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার সেটা হয়। সেই 2003 সালের নাগরিকত্ব আইন এই নাগরিকদের বের করে দেওয়ার জন্য মারাত্মক আইন তৈরি করা হয়েছে। সেখানে সেকশন 2(b) নাগরিকত্ব আইন 2003 সেকশন 2(1)(b) এতে এই সমস্ত যাদের বৈধ কাগজপত্র নিয়ে গণপরিচয় আসবেন তাদের গলা ধাক্কা দিয়ে এমন তাদের সন্তানদের গণপরিচয় নিয়ে বের করে দেওয়ার সংস্থান আছে, এমন নির্মম নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইন যখন পাস হয়ে উঠছে। প্রশ্নটা ছিল যে বিজেপি এবং তৃণমূল দুপক্ষই দাবি করছে যে মতুয়াদের ভারতীয় নাগরিকত্বের বিষয়ে, যেমন নরেন্দ্র মোদী বলেছেন যে ওরা ভারতীয় নাগরিক নয়, যদি বিজেপি ক্ষমতায় আসে তাদের নাগরিকত্বের বিষয়টা তিনি দেখবেন। অন্যদিকে তৃণমূল দাবি করছে যে তৃণমূল তাদের নাগরিকত্বের ব্যাপারে অনেক কাজ করেছে এবং এই তথ্যটা ঠিক না। এটা নিয়ে আপনার কি মন্তব্য? 2003 সালে যেটা হয়েছে লোকসভাতে, আপনি যে বললেন কিছুক্ষণ আগে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বিপক্ষে ছিলেন, আজকে তিনি একই কথা বলছেন। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যাওয়ার জন্য? 2003 সালে এনডিএ সরকারের পক্ষ থেকে যখন 2003 সালে নাগরিকত্ব আইন সংশোধন আইন পাশ হল, তখন সেই মন্ত্রিসভার সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেই নাগরিকত্ব আইন উদ্বাস্তুদের বিপক্ষে 2003 সালের নাগরিকত্ব আইন সেকশন 2(1)(b) সেই ধারায় বলা আছে, যারা ভারতবর্ষের বৈধ কাগজপত্র না নিয়ে প্রবেশ করেছে তাদের বের করে দেওয়া হবে, এমন তাদের সন্তান সন্ততি বের করে দেওয়া হবে। এই আইন তৈরি করলো বিজেপি সরকার, এনডিএ সরকার, যার অন্যতম মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চরম উদ্বাস্তু বিরোধী ভূমিকা তারা পালন করেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বলছেন তিনি বিষয়টি দেখবেন, কিন্তু তার এই বিচারিতার পর এখন তিনি যে বলছেন ভোটের মুখে দাঁড়িয়ে উদ্যোক্তার বিষয়টি তিনি দেখবেন, তিনি দেখেন ভালো কথা, কিন্তু তিনি বিভিন্ন ক্ষেত্রে যে চরম বিচারিতার উপর দিয়েছেন তার এই কথায় আস্থা রাখা খুব কঠিন ব্যাপার। আর নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি প্রচুর সমালোচনা করছেন। আমি আগে বললাম এই নরেন্দ্র মোদী তাদের দল সাথে তিনি মন্ত্রিসভা ছিলেন, নরেন্দ্র মোদীকে তিনি ফুলের মালা পাঠিয়েছিলেন গুজরাটের ধ্বংসাত্মক কাজ করার পরে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকার মধ্যে যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা পরিচয় আমরা পাচ্ছি। তার এই কথার মূল্য কতখানি আছে এ বিষয়ে সংশয় করবো যথেষ্ট কারণ আছে, কিন্তু আমরা মনে করি যে বিশ্বের বৃহত্তম সংখ্যক উদ্বাস্তু আছে এবার বাংলা থেকে এসেছে, তাদের সুযোগ পুনর্বাসনের জন্য সব দলের পক্ষ থেকে একটা ঘোষণা করা হোক উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য সব পক্ষে নির্বাচনের পরে উপযুক্ত ভূমিকা তারা পালন করবেন। যে কথা ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, ভোটের দিকে সেরে ভোটের দিকে তাকিয়ে উনি এখন এই কথা বলছেন, একটা 20 তারিখে 7 জন এসছেন, তিনি আগে যে ভূমিকা পালন করছেন। আর এখন ঠিক এবং 2005 সালের যখন 2004 সালে লোকসভা নির্বাচন হয় তখন পশ্চিমবাংলাতে তৃণমূলের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হন, একমাত্র। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নির্বাচিত। 2005 সালের 4 আগস্ট তারিখে তিনি লোকসভায় যে ভূমিকা পালন করেন, ওই বলে জ্যোতিপুরে মল্লিকের চিঠি দেখে তিনি সেই 2005 সালের 4 আগস্ট তারিখে লোকসভায় বলেছিলেন উদ্বাস্তুদের অনুপ্রবেশকারীদের বের করে দিতে হবে। অনুপ্রবেশকারী আমার পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিল, এই অনুপ্রবেশকারী দ্বারা এদের বের না করে দেওয়া পর্যন্ত শান্ত থাকবো না, এই দাবিতে তিনি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিলেন। আর ডেপুটি স্পিকার তখন তাকে অনুমতি না দেওয়ার ফলে তিনি এই কাগজ ছুঁড়ে মেরেছিলেন, শাল ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের ভূমিকা উদ্বাস্তু বিরোধী, চরম উদ্বাস্তু বিরোধী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করছেন। আজকে ভোটের মুখে দাঁড়িয়ে তিনি উদ্বাস্তুদের প্রতি দরদ সাজিয়েছেন, কিন্তু তার এই কথার উপর আস্থা রাখা বড় কঠিন ব্যাপার। আর হ্যাঁ, এটা ঠিকই যে মতুয়া মহাসংঘের যারা স্রষ্টা সেই কপিলকৃষ্ণ ঠাকুর, মন্ত্রী ঠাকুর এবং পুনর্বাসন মন্ত্রী, আমিও 5 বছর যোগদানের মন্ত্রী ছিলাম। আমিও মন্ত্রীকে জিজ্ঞাসা করেছি যে তোর তো 3 বছর হয়ে গেল, তো উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর থেকে একটা দলই কাউকে দিতে পেরেছি কোনো কলোনি, এখন 1700 কলোনি পড়ে রয়েছে, তো একটা কলোনি একখান দল বামপুর সরকার 4 লক্ষ উদ্বাস্তুকে দলিল দিয়েছে, তুই একটা দিতে পারলি না? তো পরিষ্কার বললো যে আমার দপ্তর প্রকৃতপক্ষে কোনো টাকা পয়সা পাচ্ছে না, 3 বছর হয়ে গেল উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর কোনো কাজ করতে পারেনি। এই হচ্ছে মন্ত্রী অবস্থা। আর কপিলকৃষ্ণ ঠাকুর তিনি এখন মতুয়াদের পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু মতুয়ারা যে উদ্বাস্তু পুনর্বাসনের কথা বলে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওকের ভূমিকা সম্পূর্ণ পরস্পর বিরোধী। এই জন্য এখন ভোটের মুখে দাঁড়িয়ে তিনি কপিলকৃষ্ণ ঠাকুরকে দাঁড় করিয়েছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী। আর কপিলকৃষ্ণ ঠাকুর হচ্ছে ওই বাড়ির বড় মা বীণাপাণি দেবীর সন্তান প্রমোদরঞ্জন ঠাকুরের ছেলে, তাদের অতীত দিনের যে রেকর্ড তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডের মিল নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের বলি